তুলে ধরছি এইচএসসি পরীক্ষা 2025 বাংলা দ্বিতীয় পত্রের সর্বশেষ ফাইনাল সাজেশন এবং 100% সাজেশন। এই সাজেশনটি সকল বোর্ডের শিক্ষার্থীরাই ফলো করবে। আমার এই সাজেশনটি তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 90+ মার্ক পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদের কিছু কৌশল দেখাবো, যে কৌশলগুলো অবলম্বন করলে খুব সহজেই তোমরা এই বাংলা দ্বিতীয় পত্রে 90+ মার্ক পেয়ে যাবে। শুরুতেই দেখিয়ে দিচ্ছি মানবন্টন ও নম্বর বিভাজন। ব্যাকরণ অংশে 30 নম্বর থাকবে, যেখানে 6টি টপিকস থাকবে। প্রত্যেকটি টপিক্সে তোমাদের 5 নম্বর। সেগুলো হলো বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এরপরে নির্মিতি অংশে তোমাদের 70 নম্বর, যেখানে রচনায় তোমাদের 20 নম্বর, বাকি প্রত্যেকটি টপিক্সে তোমাদের 10 নম্বর করে, মোট 70 নম্বর। পারিবেশিক শব্দ ও অনুবাদ তোমার যে কোনো একটি লিখতে হবে। দিনলিপি ও প্রতিবেদন যে কোনো একটি লিখতে হবে। বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র যে কোনো একটি লিখতে হবে। সারাংশ ও ভাব সম্প্রসারণ যে কোনো একটি লিখতে হবে। সংলাপ ও ক্ষুদে গল্প রচনা যে কোনো একটি লিখতে হবে। আর প্রবন্ধ রচনা থাকবে তোমার 5টি, যে কোনো একটি লিখতে হবে। এই তোমার 100 নম্বরের মান বন্টন। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা বাংলা দ্বিতীয় পত্রে 90+ নম্বর পাবে। শুরুতে রয়েছে বাংলা ব্যাকরণ। ব্যাকরণ অংশে এখানে আমি তোমাদের যে কৌশলটি অবলম্বন করতে বলবো সেগুলো হলো, আমি যে টপিকসগুলো তোমাদেরকে দিয়ে দিব বা যেগুলো পড়তে বলবো সেগুলি কেবল তোমরা পড়বে, আর এছাড়া যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে পড়বে। তোমাদের 1 নম্বরে বাংলা উচ্চারণের নিয়ম ও শব্দের উচ্চারণ, এই দুটি টপিকস থাকবে। তোমরা এখান থেকে বাংলা উচ্চারণের নিয়ম এটা লিখবে, কারণ এটা খুব কম সময় লিখতে পারবে এবং খুব সহজে লিখতে পারবে, আর এখানে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আর তুমি যদি শব্দের উচ্চারণ লেখো সেখানে তোমার অনেক পড়তে হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে 2 নম্বরে বানানের নিয়ম ও শুদ্ধ বানান। এখানে তুমি খুব সহজেই বানানের নিয়মটি লিখতে পারবে এবং যেখানে তুমি কম সময় এবং নির্ভুলভাবে লিখতে পারবে। আর শুদ্ধ বানানে কিন্তু তোমার অনেকগুলো পড়তে হবে এবং যেখানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে ব্যাকরণিক শব্দশ্রেণীর প্রকারভেদ ও ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়। তুমি এখান থেকে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় পড়বে, এটা খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে উপসর্গ ও সমাস, এখান থেকে তুমি খুব সহজেই উপসর্গ অ্যান্সার করতে পারবে। আর সমাস পড়তে হলে তোমাকে অনেক পড়তে হবে, এছাড়া তোমার এখানে অনেক নিয়ম তোমার মনে রাখতে হবে। কিন্তু উপসর্গ তুমি যদি কিছু প্র্যাকটিস করো পিছনের বিগত সালের বোর্ডগুলো, তাহলে খুব সহজেই তোমরা এটা কমন পেয়ে যাবে। এরপরে 5 নম্বরে বাক্যতত্ত্ব আর বাক্যান্তর, এখান থেকে তোমরা বাক্যতত্ত্বটা পড়বে। বাক্যতত্ত্বটা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। আর বাক্যান্তর, যেটা এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর, এটা তোমাদের একটু কঠিন এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, আর বাংলা ভাষার বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ। তোমরা বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ এটা পড়বে এখান থেকে। 6 নম্বরে এই বিষয়টি তোমরা মনোযোগ সহকারে পড়বে। আর বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগটা তোমরা খুব সহজেই যদি কিছু বোর্ড প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই এটা তোমরা নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে। তাহলে আমি যে টপিকসগুলো তোমাদের পড়তে বলবো আর যেগুলো বাদ দিতে বলেছি সেগুলো তোমরা বাদ দিয়ে পড়বে। তাহলে দেখবে তোমরা খুব সহজেই কিন্তু তোমরা বাংলা গ্রামারে যে ব্যাকরণের অংশ, সেই ব্যাকরণ অংশে কিন্তু তোমরা ভালো করতে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি নির্মিতি অংশে। নির্মিতি অংশে 7 নম্বরে থাকবে তোমাদের অনুবাদ ও পারিবেশিক শব্দ। অনুবাদ তুমি অ্যান্সার করতে তোমার খুব সমস্যা হবে। আর পারিবেশিক শব্দ যদি তোমরা কিছু পারিবেশিক শব্দ যদি পড়ো তাহলে খুব সহজেই এটা তোমরা নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে। 8 নম্বরে তোমাদের দিনলিপি ও প্রতিবেদন রচনা থাকবে। তোমরা দিনলিপিটা লিখবে এবং দিনলিপিটা খুব সহজেই তোমরা লিখতে পারো। এটা তোমরা জানো যে তোমাদের দৈনিক যে ডায়েরি বলো, সেই ডায়েরি কিন্তু এই দিনলিপি তেমন কোনো লেখার ওইরকম কোনো জটিল কোনো নিয়ম নেই, আর প্রতিবেদন লেখার কিছু নিয়ম রয়েছে। তাহলে তোমরা দিনলিপিটা লিখবে এবং এটা খুবই সহজ, তোমরা কমন না পড়লেও বানিয়েও লিখতে পারবে। এরপরে বৈদ্যুতিন চিঠি, যেটাকে ইংলিশে তোমরা ইমেল বলো, আর এ পাশে রয়েছে আবেদনপত্র। এখানে দুইটাই সহজ, তোমাদের যেটা সুবিধা মনে হয়। বৈদ্যুতিন চিঠিটা একটু ছোট হবে আর আবেদনপত্রটা একটু বড় হবে। আমি বলবো তোমাদের বৈদ্যুতিন চিঠিটা লিখতে, যেহেতু কম সময় লাগবে। এরপরে সারাংশ ও সারমর্ম, আর অপর পাশে থাকবে তোমাদের ভার্ব সম্প্রসারণ। আমি তোমাদেরকে ভার্ব সম্প্রসারণ লিখতে বলবো, কারণ সারাংশ সারমর্মে তোমরা যত ভালো করেই লিখুক না কেন, যে টিচার তোমার খাতা দেখবে সেই টিচার তোমাকে কিন্তু ফুল মার্কস দিতে চাইবে না, অনেক সময় গড়িমসি করে। কিন্তু তুমি যদি ভার্ব সম্প্রসারণ লিখো, এটা লেখার কোনো লিমিটেশন নাই। তুমি তোমার যে শিরোনাম, এই শিরোনাম অনুসারে তুমি বাংলা
ভাব সম্প্রসারণ লিখতে পারো, এবং তুমি এটা নিজের মতো পছন্দ মতো বানিয়ে লিখতে পারো। কিন্তু সারাংশ সারমর্ম কিন্তু তুমি যদি কমন না পড়ে সেক্ষেত্রে তোমার জটিল হয়ে যাবে, আর এখানে তুমি বানিয়ে তেমন লিখতে পারবে না। তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা ভাব সম্প্রসারণ লিখবে। এরপরে সংলাপ রচনা ও ক্ষুদে গল্প। সংলাপ রচনা অর্থাৎ ডায়লগটা খুব সহজেই তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারবে, এবং এটা খুবই ইজি। আর ক্ষুদে গল্প কিন্তু কিছু নিয়ম রয়েছে। আমি বলবো তোমরা সংলাপ রচনা অর্থাৎ ডায়লগটা লিখবে। এরপরে 12 নম্বরে তোমাদের থাকবে রচনা। তোমরা আমার সাজেশন অনুসারে এগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমরা রচনা 100% কমন পেয়ে যাবা। এরপরে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের যে ফাইনাল যে সাজেশনটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে যেগুলো তোমাদের পড়তে বলেছি সেগুলো কিন্তু আমার সাজেশনে দেওয়া আছে, বাকিগুলো কিন্তু তোমাদের জন্য আমি দেইনি, যেহেতু ওগুলো আমি তোমাদেরকে পড়তে নিষেধ করেছি। ব্যাকরণের যে 30 নম্বর, সেজন্য তোমরা পড়বে বাংলা উচ্চারণী নিয়ম। নম্বরের যে প্রশ্নটা সেটা তোমরা পড়বে। 2 নম্বরের প্রশ্নটা তোমরা পড়বে, এর সাথে 3টা অথবা রয়েছে। এই অথবাগুলোর অ্যান্সার কিন্তু একই অ্যান্সার, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য যে তোমাদের পরীক্ষা কিন্তু এই নিচে যেভাবে রয়েছে এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। তাই তোমরা যেন ভুল না করো, তোমরা যেন বুঝতে পারো যে আসলে কোন প্রশ্নটি তোমার পরীক্ষায় এসেছে, যার জন্য আমি তোমাদেরকে অথবার প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। এভাবেও তোমাদের পরীক্ষার প্রশ্নে আসতে পারে, উত্তর কিন্তু ওই একই। এই 2 নম্বরের যে প্রশ্নটা সেটার একই উত্তর কিন্তু এগুলাই। 3 নম্বরের প্রশ্নটা বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, এটা তোমরা পড়বে। প্রশ্ন 4, উচ্চারণ রীতি কাকে বলে, উদাহরণ সহ বাংলা উচ্চারণের 4টি নিয়ম লেখো। এগুলো খুবই ইজি, তোমরা যদি এগুলো কিছু অর্থাৎ একদিন বা দুদিন যদি পড়াশোনা করো তাহলে তোমরা এই সবগুলো অনায়াসে এগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। আমি বলবো তোমরা এগুলো খুব ইজিলি পাবে, এবং তোমাদের পরীক্ষার আগে যে 2-1 দিন 3 দিন বন্ধ রয়েছে, এই বন্ধের ভিতরে তোমরা এগুলো কভার করতে পারবে। এরপরে 5 নম্বর রয়েছে বাংলা শব্দে অদ্য অ আকারের উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এরপরে 6 নম্বর রয়েছে উদাহরণ সহ অধ্বনির সংবৃত্ত উচ্চারণের 5টি নিয়ম লেখো। 7 নম্বর রয়েছে অন্ত অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। প্রশ্ন 8 রয়েছে মফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। বাংলা বানানের নিয়ম। প্রশ্ন 1 রয়েছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। তোমরা এটা খুব মনোযোগ সহকারে পড়বে, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এখানে মাত্র আমি 5টি প্রশ্ন দিয়েছি, 5টি প্রশ্নই তোমরা পড়বে, কিন্তু এর ভিতর থেকে প্রথম যে প্রশ্নটি এটা বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটা বেশি গুরুত্ব সহকারে পড়বে। এখানে অথবা রয়েছে আরও 5টি, তোমরা এগুলো এমনিতে শুধু দেখে যাবে, যেন পরীক্ষায় আসতে তোমরা বুঝতে পারো যে আসলে কোন প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসেছে। 2 নম্বর হলো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। 3 নম্বরে রয়েছে বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অতৎসম শব্দের যে কোনো 5টি বানান সূত্র উদাহরণ সহ লেখো। 4 নম্বরে রয়েছে বাংলা বানানে ই কার ব্যবহারের 5টি নিয়ম লেখো উদাহরণ সহ। প্রশ্ন 5 রয়েছে নত্যবিধান বলতে কি বোঝো, নত্যবিধানের সূত্রগুলো লেখো। এরপরে রয়েছে 3 নম্বরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। একটি অনুচ্ছেদ থাকবে, উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে তোমাদের বলা হবে। নিচের শব্দগুলির ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো, অথবা নিচের 5টি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো, অথবা নিচের অনুচ্ছেদ থেকে বা হতে 5টি বিশেষণ সর্বনাম ক্রিয়াপদ ক্রিয়া বিশেষণ পদ নির্বাচন বা চিহ্নিত করো। অর্থাৎ এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। এজন্য তোমাদের অবশ্যই বিশেষণ সর্বনাম ক্রিয়াপদ ক্রিয়া বিশেষণ এগুলো তোমাকে চিনতে হবে, এবং এটা খুবই ইজি ব্যাপার। তোমরা যদি এটা এই কিছু সময় প্র্যাকটিস করো তাহলে এগুলো চিনতে পারবে। এখানে আমি তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, 2016 এবং 24 সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে বা যেগুলো এসেছিল তোমরা সেগুলো চর্চা করলেও এগুলো কমন পেয়ে যাবে। 4 নম্বর রয়েছে বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস। উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবে, উপসর্গ থেকে বিভিন্ন উপসর্গ দিয়ে 3টি করে শব্দ গঠন পড়তে পারো। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে কতগুলো শব্দ দিয়ে দেবে, এ থেকে তোমাদের উপসর্গ গঠন করতে হবে। এরপর রয়েছে 5 নম্বরে বাক্যতত্ত্ব। প্রশ্ন 1 রয়েছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য সমূহ উদাহরণ সহ লেখো। এখানে অনেকগুলো অথবা রয়েছে, তোমরা সবগুলো দেখে যাবে। এরপরে 2 নম্বর রয়েছে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্ন 3 রয়েছে অর্থানুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। 6 নম্বর রয়েছে নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো। এখানে আমি কতগুলো বাক্য দিয়েছি, সেই বাক্যগুলো তোমরা চর্চা করবে ইনশাল্লাহ। এরকম যে কোনো বাক্য আসলে তোমরা অনায়াসই এর শুদ্ধ
করে তোমরা লিখতে পারবে। সেজন্য এখানে যেগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো তোমাকে অবশ্যই চর্চা করতে হবে। আর এই জন্য তোমরা আমার যে এই যে সাজেশনটি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে যেহেতু অনেকগুলো দেওয়া হয়েছে, এগুলো বলতে গেলে তোমাদের ভিডিওটি আরও বড় হয়ে যেত। এরপর আমরা চলে যাচ্ছি নির্মিতি, যেখানে তোমাদের 70 মার্কস। শুরুতে রয়েছে পারিবেশিক শব্দ, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং এখানে প্রত্যেকটা শব্দের কিন্তু উচ্চারণ সহ অর্থ সহ দেওয়া হয়েছে, তোমরা এগুলো পড়বে ইনশাল্লাহ। এর ভিতর থেকে তোমরা কমন পাবে, তাতে কোনো সন্দেহ নেই। এখানে অনেকগুলোই দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা শব্দের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উচ্চারণ সহ দেওয়া হয়েছে। এরপর আছে দিনলিপি। তুমি এখানে একটা বিষয় দেখতে পাবে যে প্রত্যেকটা পিছনে দেখা যাবে যে 1 স্টার, 2 স্টার এবং 3 স্টার রয়েছে। এটা থেকে এটা বুঝাচ্ছি যে যেগুলো 3 স্টার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে। আর যেগুলো 2 এবং 1 স্টার রয়েছে সেগুলো পড়বে। অর্থাৎ মোট কথা সবই পড়বে, কিন্তু যেগুলো 3 স্টার সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে, যেন তোমরা সেগুলো খুব সহজে লিখতে পারো, অর্থাৎ এগুলো বেশি গুরুত্বপূর্ণ। দিনলিপির ভিতরে এখানে আমি 10টি রেখেছি, সেগুলো হলো তোমার কলেজে মহান 21শে ফেব্রুয়ারি মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত করো। 2 নম্বর রয়েছে মনে করো কোনো একটি বইমেলায় তোমার জীবনের স্মরণীয় হয়ে আছে, সেই বইমেলা কথা উল্লেখ করে একটি দিনলিপি লেখো। 3 নম্বরে একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। 4 নম্বরে রয়েছে লঞ্চ ডুবি অথবা একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো। কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লেখো। স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত একটি দিনলিপি রচনা করো। বন্যা কবলিত যে কোনো এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি রচনা করো। তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত দিনলিপি লেখো। এখানে তোমার এসএসসি হোক অন্য যে কোনো পরীক্ষা হোক, তোমরা সেটা লিখতে পারো। 2024 সালের গণ অভ্যুত্থান বা ছাত্র আন্দোলন অথবা স্বৈরাচার বিরোধী আন্দোলন এ সম্পর্কে একটি দিনলিপি লেখো। অর্থাৎ তোমরা এখানে যে কোনো আমি তোমাদের এই সুবিধার জন্য দিনলিপির উপর একটি ভিডিও অনেক আগেই তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেই নিয়মটা যদি সেগুলো দিনলিপির জাস্ট সাধারণ কিছু নিয়ম রয়েছে, নিয়মটা যদি শেখো তাহলে তোমরা যে কোনো দিনলিপি নিজেদের মতো বানিয়ে লিখতে পারবে। সেক্ষেত্রে তোমার আসলে নির্দিষ্ট দিনলিপি কোনো কিছু না পড়লেও হবে, জাস্ট নিয়মটা যদি তোমরা শিখে নাও। এরপর রয়েছে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠিতে এখানে তোমাদের জন্য আমি 10টি বৈদ্যুতিন চিঠি দিয়েছি। আশা করি তোমরা 10টা যদি পড়ো এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। সেগুলো হলো তোমার দেখা বাংলাদেশের যে কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে প্রবাসী বন্ধুকে ইমেল করো। 2 নম্বরে দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে বন্ধুর কাছে প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো। 3 নম্বর রয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল লিখো। 4 নম্বরে মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে রেজিস্ট্রার বরাবর একটি ইমেল করো। 5 নম্বরে সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে ইমেল। 6 নম্বর রয়েছে বাংলা নববর্ষ উদযাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে পাঠানোর জন্য একটি ইমেল রচনা করো। 7 নম্বরে তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা জানিয়ে একজন দেশ বরেণ্য ব্যক্তি বরাবর একটি ইমেল তৈরি করো। 8 নম্বরে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও। 9 নম্বরে ইন্টারনেট ব্যবহারের কুফল ও সুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো। রক্তের জরুরি প্রয়োজনে কথা জানিয়ে সন্ধানী অথবা বাদন মানবিক সহায়তা কেন্দ্রে একটি ইমেল পাঠাও। এখানে তোমার যে একটা সংগঠন বা সহায়তার কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে, এখানে যে কোনো কেন্দ্রের নাম বা সহায়তা কেন্দ্রের নাম উল্লেখ থাকতে পারে। এরপর রয়েছে ভার্ব সম্প্রসারণ। যেগুলো 30টা রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। নাম্বার 1 রয়েছে অতৃপ্তি অসুখের মূল। নাম্বার 2 অর্থই অনর্থের মূল। নাম্বার 3 কৃতি মানে মৃত্যু নাই, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। 4 নম্বর মিচিং, তাহলে এখান থেকে তোমাদের আরো একটি কমবে। গতি জীবন, স্থিতিতে মৃত্যু। 6 নম্বরে রয়েছে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। 7 নম্বরে প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। 8 নম্বরে প্রকৃতির উপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ। 9 নম্বরে পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। 10 নম্বরে রয়েছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। 11 নম্বরে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। 12 নম্বরে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 13 নম্বরে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 14 নম্বরে রয়েছে মিথ্যা শুরুনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। 15 নম্বরে রয়েছে স্বদেশীর উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এরপরে রয়েছে সংলাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সংলাপ সাধারণত কোনো সাজেশন থেকেই কমন আসে না, যেহেতু এগুলো সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়ে থাকে। তবু তোমাদের চর্চার জন্য কয়েকটি সংলাপের বিষয়বস্তু দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে আমি তোমাদের যে বিষয়গুলো দিয়েছি তোমরা এই বিষয়গুলো পড়বে, তোমরা এই থেকেই কমন পেয়ে যাবা, এবং এগুলো তোমাদের সাম্প্রতিক ঘটনার উপর নির্ভর করে এগুলো দেওয়া হয়েছে। এখানে মোট 12টি সংলাপ রয়েছে, এই 12টি সংলাপই তোমরা পড়বে। নাম্বার 1 রয়েছে নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা। ফেসবুকের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা। বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা। উচ্চশিক্ষা স্তরে বিষয় নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। মাদকাসক্তি কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 2024 সালের গণঅভ্যুত্থান ছাত্র আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন সম্পর্কে সংলাপ রচনা করো। 21শে ফেব্রুয়ারি সম্পর্কে সংলাপ রচনা করো। বইমেলা সম্পর্কে সংলাপ রচনা করো। সর্বশেষ রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা। এখানে 8টি প্রবন্ধ রচনা রয়েছে, তোমরা সবগুলো পড়বে। এর ভিতরে যেগুলো 30টা রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। নাম্বার 1 রয়েছে দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা। নাম্বার 2 রয়েছে অধ্যাবসায়। নাম্বার 3 রয়েছে স্বদেশপ্রেম। নাম্বার 4 রয়েছে দৈনন্দিন কাজে বিজ্ঞান। নাম্বার 5 রয়েছে মাদকাসক্তি ও আমাদের যুব সমাজ। নাম্বার 6 রয়েছে কৃষিকাজে বিজ্ঞান। নাম্বার 7 রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। নাম্বার 8 রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। তোমরা একটা বিষয় খেয়াল করবে, এখানে কিন্তু অনেকগুলো তোমার অথবা রয়েছে, অথবাগুলো দেখে বুঝে যাবে যে তোমাদের কিন্তু এভাবেও পরীক্ষার প্রশ্ন অর্থাৎ প্রবন্ধ আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় নষ্ট না করে এই সাজেশন অনুযায়ী পড়তে থাকো। আশা করি পরীক্ষা অনেক ভালো ফলাফল করতে পারবে। তোমাদের সবার ভালো রেজাল্ট, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে পর্যন্ত এ পর্যন্তই শেষ। আর পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অর্থাৎ রুটিন অনুযায়ী তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনই তোমাদের সময় মতো আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তোমরা সেগুলো ফলো করবে। আশা করি তোমাদের সেগুলো অবশ্যই কাজে আসবে এবং উপকারে আসবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।